কেমন আছো ক্লাস 11 এর প্রিয় ছাত্রছাত্রীরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা প্রাকৃতিক ভূগোলের মূল বিষয়বস্তু সমূহ যেগুলো রয়েছে সেখানে ইউনিট 1 এর সেকেন্ড ক্লাস, প্রথম ক্লাস আমার ছিল সমস্থিতি যে মতবাদ থিওরিগুলো রয়েছে সেই সমস্থিতি থিওরিটার যে বেসিক ধারণা, সেই বেসিক ধারণাটা আমার প্রথম ক্লাসে দেওয়া হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে কি করবে, এই যে ক্লাস রয়েছে এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেই বক্সে গিয়ে তোমরা ক্লিক করবে, সেখানে তোমরা ক্লাসটাকে দেখে নেবে যাতে তোমাদের এই দ্বিতীয় ক্লাসটা বুঝতে সুবিধা হয়। এবং এই যে ক্লাসের মূল আজকে যে থিওরিটা পড়ানো হবে, স্যার জর্জ এইরির যে থিওরি রয়েছে সমস্থিতি মতবাদ, সেই মতবাদটি তোমাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় তার জন্য তোমরা প্রথম ক্লাসটিকে দেখে নেবে। সেখানে সমস্থিতি সম্পর্কে তোমাদের মৌলিক ধারণা দেওয়া হয়েছে এবং সমস্থিতির যে ভিত্তি এবং অভিকর্ষজ যে অসঙ্গতি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা প্রথম ক্লাসটাকে দেখে নেবে, তারপর দেখার পর আজকে দ্বিতীয় ক্লাসটা দেখবে যাতে তোমাদের বিষয়বস্তুটা পুরো ক্লিয়ার হয়ে যায় এবং তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয় এবং পরীক্ষায় যাতে লিখতে কোনো সমস্যা না হয়। সমস্থিতি মতবাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্যার জর্জ এইরির সমস্থিতি মতবাদ। সেখানে তোমাদের 5 নম্বর আসার একটা সম্ভাবনা রয়েছে। তোমরা যাতে পরীক্ষায় ভালোভাবে লিখতে পারো এবং একটা ভালো স্কোর আনতে পারো তার জন্য তোমাদের আজকে এই থিওরিটা যে ক্লাসটা রয়েছে সেটা মনোযোগ সহকারে শুনতে হবে এবং দেখতে হবে। এখানে তোমাদের প্রাকৃতিক ভূগোলের যে রয়েছে সেখানে তোমাদের মোট 15 নম্বরের প্রশ্ন আছে। সেখানে তোমাদের 2 নম্বরে 2টি প্রশ্ন থাকবে, 3 নম্বরে তোমাদের 2টি প্রশ্ন থাকবে এবং 5 নম্বরে একটা তোমাদের প্রশ্ন থাকবে। সেই 5 নম্বরে একটা প্রশ্ন, মোট তোমাদের কত হচ্ছে 15 নম্বর প্রশ্ন। সেই 15 নম্বর প্রশ্নের মধ্যে যে একটা 5 নম্বর প্রশ্ন রয়েছে একটা, সেখানে হয়তো এখানে তোমাদের স্যার জর্জ এইরির যে মতবাদটা সেটা আসার সম্ভাবনা রয়েছে। তো চলো শুরু করা যাক আজকে স্যার জর্জ এইরি থিওরি সমস্থিতি মতবাদ। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। স্যার জর্জ এইরি কে ছিলেন? স্যার জর্জ এইরি ছিলেন একজন ব্রিটিশ জ্যোতির্বিদ। স্যার জর্জ একজন ছিলেন ব্রিটিশ জ্যোতির্বিদ যার পুরো নাম হচ্ছে জর্জ বিডেল এইরি। এনার জন্ম কত সালে? এনার জন্ম হচ্ছে যে 1801 সালে 27শে জুলাই। 27শে জুলাই এনার জন্ম। ইনি একজন ব্রিটিশ জ্যোতির্বিদ ছাড়াও একজন গণিতজ্ঞ ছিলেন। এনার সমস্থিতি মতবাদে তার প্রচুর অবদান রয়েছে। এছাড়া তিনি কি ছিলেন? অ্যাস্ট্রোনমার ছিলেন। তিনি পৃথিবীর যে অক্ষ সেই অক্ষ নির্ণয় করেছিলেন। পৃথিবীর যে ঘনত্ব, গড় ঘনত্ব, সেই ঘনত্ব সম্পর্কেও এনার একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। স্যার জর্জ এইরি তার সমস্থিতি মতবাদটা দিয়েছিলেন 1855 খ্রিস্টাব্দে। সেই তিনি কোথা থেকে এই মতবাদটা প্রকাশ করেছিলেন? তিনি যে এই যে রয়্যাল সোসাইটি অফ লন্ডন যে রয়েছে একটা সংস্থা, সেই রয়্যাল সোসাইটি অফ লন্ডন থেকে তিনি যে সমস্থিতি মতবাদ সেই মতবাদটি তিনি প্রকাশ করেন। কোন পত্রিকায়? সেই পত্রিকাটার নাম হচ্ছে তোমার যে ফিলোজফিক্যাল ট্রানজেকশন। সেই পত্রিকাটার নাম হচ্ছে ফিলোজফিক্যাল ট্রানজেকশন নামক একটা যে শীর্ষক জার্নাল রয়েছে, সেই জার্নাল থেকে তিনি 1855 খ্রিস্টাব্দে তিনি তার সমস্থিতি মতবাদটি যে মূল বিষয়বস্তু সেটাকে তিনি উপস্থাপন করেন। এই বিষয়বস্তুর সম্বন্ধে তিনি সমস্থিতি যে মতবাদটা দিয়েছেন, এই সমস্থিতি মতবাদের ভিত্তিটা তিনি কিসের বেসিসে দিয়েছেন? সেটা হচ্ছে তোমার কিসের উপর ভিত্তি করে? ভারসাম্যতা ধর্মের উপর। ল অফ ফ্লোটেশন। ল অফ ফ্লোটেশন জিনিসটা কি? ল অফ ফ্লোটেশন জিনিসটা কি? একটা বরফ যেমন জলের উপরে ভেসে থাকে ঠিক সেই রকম ভাবে এখানে দেখানো হয়েছে বিভিন্ন প্রকার ভূপ্রকৃতি, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, যে বিভিন্ন উচ্চতা বিশিষ্ট যে ভূপ্রকৃতি গুলো রয়েছে সেই বিভিন্ন উচ্চতা ভূপ্রকৃতির মধ্যে যে একটা বৈষম্য, তাদের উচ্চতার মধ্যে যে বৈষম্য, সেই উচ্চতা বৈষম্য থাকা সত্ত্বেও কিভাবে তারা একে অপরের মধ্যে ভারসাম্য বজায় রেখে এই ভূত্বকের নিচে গভীর অ্যাস্ট্রোস্ফিয়ারে কিভাবে নিমজ্জিত অবস্থায় থেকে পরস্পরের মধ্যে ভারসাম্য রক্ষা করছে, সেই ভারসাম্য রক্ষা করাটাই হচ্ছে সমস্থিতি মতবাদ। তোমাদের আগে ক্লাসে উল্লেখ করা হয়েছে ল অফ ফ্লোটেশন বা ভারসাম্যতার যে আর্কিমিডিসের সূত্র, সেখানে যে প্লবতার যে থিওরি রয়েছে, প্লবতার সূত্রটা কে দিয়েছিলেন? আর্কিমিডিস। তিনি কি বলেছিলেন?
তিনি বলেছিলেন যে কোনো একটা বস্তু তার সম আয়তন, কোনো একটা বস্তু তার সম আয়তন যতটা জলের মধ্যে ডুবে থাকবে ঠিক সম পরিমাণ জলকে কি করবে, বাইরের দিকে অপসারিত করবে। সেই অপসারণের ফলে কি রয়েছে, যতটা অংশ ভেসে রয়েছে ঠিক তার 9 ভাগ অংশ জলের মধ্যে রয়েছে, 1 ভাগ অংশ উপরে ভেসে রয়েছে, ঠিক তার 9 ভাগ অংশ কি রয়েছে, জলের উপরে ভাসমান অবস্থায় রয়েছে, 9 ভাগ অংশ জলের নিচে নিমজ্জিত রয়েছে। এই যে 10 ভাগে 1 অংশ ভাসমান অবস্থায় এবং 10 ভাগে 9 অংশ কি রয়েছে, নিমজ্জিত অবস্থায় অবস্থান থেকে যেমন ভাবে একটা পদার্থ বা যেমন ভাবে একটা বস্তু ভারসাম্য বজায় রাখে, ঠিক সেই রকম ভাবেই আমাদের ভূত্বক বিভিন্ন বৈষম্য থাকা সত্ত্বেও কোথাও পাহাড়, কোথাও পর্বত, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, কোথাও আবার গভীর সমুদ্র খাতের মধ্যে অবস্থিত হয়ে তাদের উচ্চতার মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও কি রয়েছে, একটা ব্যালেন্সিং পর্যায়ে রয়েছে বা একটা ভারসাম্য অবস্থায় অবস্থিত রয়েছে। এটাই হচ্ছে স্যার জর্জ এইরির সমস্থিতি মতবাদের মূল বিষয়বস্তু বা ভিত্তি। এরপর আসছে কি, এরপর হচ্ছে শর্ত। কোনো একটা থিওরি যখন আমরা উপস্থাপন করি তখন কি করি, কতটা শর্ত বা কন্ডিশন নিয়ে সেটাকে আমরা অ্যাপ্লাই করতে হয়। কারণ আমরা যদি কোনো একটা পরীক্ষা করি সেটাতে এমনি বলতে পারি না, কোনো কিছুতে একটা ভিত বা বেস বা কোনো কিছু কন্ডিশন নিয়ে সেটাকে আমাদের উপস্থাপন করতে হয়। ঠিক সেই রকম ভাবে স্যার জর্জ এইরি কি করেছিলেন, তার সমস্থিতি মতবাদের মধ্যে কতগুলি শর্তের কথা উল্লেখ করেছিলেন। সেই শর্তগুলো কি কি আজকে দেখে নি। সেই শর্তগুলো একটা হচ্ছে, প্রথম শর্ত কি হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে যে ভূত্বক অপেক্ষাকৃত ভারী গুরুমণ্ডলের উপর ভাসমান অবস্থায় রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ভূত্বক, এই যে ভূত্বক রয়েছে, সেই ভূত্বকটা কি পর্যায়ে রয়েছে, ভূত্বকটা রয়েছে ভাসমান অবস্থায়। এই যে ভূত্বকের বিভিন্ন যে উচ্চতা, কিন্তু স্যার জর্জ একটা কথা বলেছিলেন, জর্জ এইরি, তিনি কি বলেছিলেন যে এই যে ভূত্বক রয়েছে, এই ভূত্বকগুলি ঘনত্ব কিন্তু সমান, এদের ঘনত্ব সমান, ঘনত্ব সমান ভূত্বকগুলোর, কিন্তু এই ভূত্বকের ঘনত্ব সমান, কিন্তু গুরুমণ্ডলে এই যে গুরুমণ্ডল রয়েছে বা অ্যাস্থনোস্ফিয়ার রয়েছে, সেই অ্যাস্থনোস্ফিয়ারের মধ্যে, সেই অ্যাস্থনোস্ফিয়ারের ঘনত্ব কিন্তু ভূত্বকের তুলনায় বেশি। এখানে ভূত্বকের বিভিন্ন উচ্চতার মধ্যে তাদের উচ্চতা পার্থক্য থাকতে পারে, কিন্তু তাদের ঘনত্ব সমান। মহাদেশীয় ভূত্বকের ঘনত্ব তিনি ধরেছেন 2.67 গ্রাম পার ঘন সেমি, এবং মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব কত ধরেছেন, এখানে মহাসাগরীয় যদি ভূত্বকটা আমি ধরে নিই, এর ঘনত্ব তিনি কত ধরেছেন 3.0 গ্রাম পার সেমি কিউব। এটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব। মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক কি করছে, গুরুমণ্ডলের মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে। এখানে অপেক্ষাকৃত ভারী, গুরুমণ্ডলের উপর অপেক্ষাকৃত ভারী এই যে গুরুমণ্ডলের একটা স্তর রয়েছে অ্যাস্থনোস্ফিয়ার, আপার মেন্টালে, আপার মেন্টাল যে একটা লেয়ার রয়েছে, সেই আপার মেন্টালে রয়েছে তোমার অ্যাস্থনোস্ফিয়ার, যেটা কি রয়েছে অপেক্ষাকৃত ভারী কার তুলনায়, ভূত্বকের তুলনায়। এবং এই অ্যাস্থনোস্ফিয়ার কি অবস্থায় রয়েছে, অ্যাস্থনোস্ফিয়ার রয়েছে ভিসকাস নেচারের বা সান্দ্র অবস্থায়। সান্দ্র অবস্থায় থেকেও কি করছে, ভূত্বকীয় অংশগুলো বিভিন্ন উচ্চতায় বজায় রেখে কি করছে, ভাসমান অবস্থায় রয়েছে গুরুমণ্ডলের উপর, অপেক্ষাকৃত ভারী গুরুমণ্ডলের উপর। দ্বিতীয় শর্তটা কি বলেছেন তিনি, দ্বিতীয় শর্তটা হচ্ছে যে, দ্বিতীয় শর্ত বলা হচ্ছে মহাদেশগুলি একই ধরনের ঘনত্বযুক্ত শিলা দ্বারা গঠিত। এখানে তিনি কি বলেছেন, এখানে যে মহাদেশীয় গুলো রয়েছে, বিভিন্ন রকম যে রয়েছে আমাদের এই যে মহাদেশীয় অংশগুলো রয়েছে, মহাদেশীয় অংশগুলো কি রয়েছে, এদের ঘনত্বটা কেমন, এদের ঘনত্বের যে প্রকৃতিটা সেটা একই রকমের। এখানে যে শিলার ঘনত্ব গুলো, এখানে তিনি শিলার ঘনত্বের মধ্যে বা যে নেচার গুলো সেগুলো তিনি তারতম্য করেননি, তিনি কি করেছেন, এই যে ঘনত্ব গুলোকে একই ধরে নিয়েছেন। সেই ঘনত্বটা কত, সেই ঘনত্বটা আমরা কত বললাম, সেটা বললাম 2.67 গ্রাম পার সেমি কিউব। এটা মহাদেশীয় ভূত্বকের ঘনত্বটা তিনি ধরে নিয়েছেন। এটা হচ্ছে তার থিওরির দ্বিতীয় শর্ত, সমঘনত্ব যুক্ত শিলা দ্বারা গঠিত কি মহাদেশীয় অংশগুলি। 3 নম্বর শর্তটা কি, 3 নম্বর শর্তে তিনি কি বলেছেন, তৃতীয় নম্বর শর্তে তিনি কি বলেছেন, বলেছেন যে ভূত্বক এবং গুরুমণ্ডলের মধ্যে একটা সমস্থৈতিক ভারসাম্য রক্ষা করেছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে, ছবিতে কি দেখা যাচ্ছে, পর্বত, মালভূমি, সমভূমি এবং সমুদ্র তল কি রয়েছে, এই যে মহাদেশীয় ভূত্বক তিনি এবং
মহাসাগরীয় ভূত্বকটা কি রয়েছে, অ্যাক্সোনোস্ফিয়ারের মধ্যে একটা ভারসাম্য বজায় রেখেছে। এই যে ভারসাম্য বজায় রাখাটাই তিনি কি বলেছেন, সমস্থৈতিক ভারসাম্য। এখানে বলা হয়েছে ভূত্বক এবং গুরুমণ্ডলের, এই যে ভূত্বক, এটা যে ভূত্বক রয়েছে এবং এই যে গুরুমণ্ডল, ভূত্বক এবং গুরুমণ্ডল, ভূত্বক এবং গুরুমণ্ডল কি রয়েছে, একে অপরের মধ্যে সমস্থৈতিক ভারসাম্য রক্ষা করে অবস্থান করছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে, কোথাও সুউচ্চ পর্বত রয়েছে, মাউন্ট এভারেস্টের মতো কোথাও পর্বত শৃঙ্গ রয়েছে, আবার কোথাও সমতল সমভূমি রয়েছে। এখানে উচ্চতার মধ্যে একটা পার্থক্য রয়েছে, কিন্তু তাদের ঘনত্বের মধ্যে কোনো পার্থক্য নেই, ঘনত্ব তাদের সমান। উচ্চতার মধ্যে পার্থক্য থেকে থাকা সত্ত্বেও অ্যাক্সোনোস্ফিয়ারে এরা কি রয়েছে, ফ্লোটিং অবস্থায় বা ভাসমান অবস্থায় থেকে একটা সমস্থৈতিক ভারসাম্য রক্ষা করে চলেছে। এইটাই হচ্ছে স্যার জর্জ এইরির সমস্থিতি মতবাদের 3 নম্বর শর্ত। এরপর আসি মূল বিষয়বস্তু। এইরির যে মতবাদটা রয়েছে, সমস্থিতি মতবাদ, সেটা মূল যে বক্তব্য, সেই বক্তব্যটা কি, সেই মূল বক্তব্যটাই হচ্ছে এখানে বলা হচ্ছে যে হিমশৈলের যে ধারণা, আমরা হিমশৈলে বরফ হয়েছে কি জানি, সেখানে আমরা কি জানি, ভূত্বকীয় অংশ এখানে কি অবস্থায় রয়েছে, ভাসমান অবস্থায় রয়েছে। ভাসমান অবস্থায় থাকার ফলে কি হচ্ছে, তাদের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হচ্ছে। এখানে ভারসাম্যতার তথ্য অনুযায়ী বরফ বা হিমশৈল 10 ভাগের 1 ভাগ অংশ, মানে কত, এখানে 10 ভাগের 1 অংশ কি রয়েছে, যে 10 ভাগের 1 অংশটা কি রয়েছে, ভাসমান অবস্থায় রয়েছে, এবং 10 ভাগের 9 ভাগ অংশ কি রয়েছে, নিমজ্জিত অবস্থায় রয়েছে। ঠিক সেই রকম আমাদের ভূত্বকের বিভিন্ন রকম যে উচ্চতা, সেই উচ্চতার মধ্যে যে পার্থক্য, কোথাও পর্বত, মালভূমি, সমভূমি রয়েছে, সেই পার্থক্য থাকা সত্ত্বেও কি রয়েছে, তাদের মধ্যে একটা ব্যালেন্সিং পর্যায়ে রয়েছে, মানে তাদের মধ্যে একটা ভারসাম্য বজায় রেখেছে। ঠিক সেই রকম যেমন ভূত্বকের বিভিন্ন উচ্চতা রয়েছে, উচ্চতার মধ্যে তাদের পার্থক্য রয়েছে, কিন্তু তাদের ঘনত্ব সমান থাকা সত্ত্বেও কি রয়েছে তাদের মধ্যে, এখানে বলেছে ভারসাম্যতার তথ্য অনুযায়ী। ভারসাম্যতার থিওরিটা কি, থিওরিটা হচ্ছে যে বরফ বা হিমশৈলের 10 ভাগের 1 ভাগ অংশ যেমন জলের উপরে রয়েছে, 10 ভাগের 1 অংশ যেমন জলের উপরে রয়েছে, ঠিক সেই রকম 10 ভাগের 9 ভাগ অংশ, 10 ভাগের 9 ভাগ অংশ কি রয়েছে, জলের নিচে ডুবন্ত অবস্থায় রয়েছে। ঠিক সেই রকম ভাবেই আমাদের যেমন পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি যেমন 10 ভাগের 1 ভাগ অংশ নিচে থাকবে, 1 ভাগ অংশ যেমন উপরে থাকবে পাহাড়, পর্বত, মালভূমি, ঠিক তার 9 ভাগ অংশ কি রয়েছে, তাদের মধ্যে যে একটা, যার উচ্চতা যত বেশি তার গভীরতা তত বেশি, গভীরতা এবং উচ্চতার মধ্যে একটা ভারসাম্য রক্ষা করে রয়েছে বলে এই সমস্থিতি মতবাদটি উঠে এসেছে। ভূত্বক বিভিন্ন উচ্চতার মধ্যে পার্থক্য থেকেও ভূত্বকের যেমন উপরে উচ্চতা যার যত বেশি, ভূত্বকের নিচে মানে গুরুমণ্ডলে তার গভীরতা তত বেশি। এই যে উচ্চতার এবং গভীরতার মধ্যে যে একটা সম্পর্ক, মানে এখানে যেমন উচ্চতা যত বেশি রয়েছে তার নিচের গভীরতা, গুরুমণ্ডলে বা পৃথিবীর অভ্যন্তরভাগে তার গভীরতা তত বেশি। এখানে যেমন উচ্চতা কম, তার গভীরতা ততটাই কম। তার মানে কি রয়েছে, উচ্চতা এবং গভীরতার মধ্যে একটা কি রয়েছে, সমানুপাতিক সম্পর্ক রয়েছে। 2 নম্বর মূল বক্তব্যটা কি, সেটা হচ্ছে সমঘনত্বযুক্ত শিলার উচ্চতা। সমঘনত্ব, এখানে বারবার তোমাদেরকে বলা হয়েছে সমঘনত্বযুক্ত শিলা, কিন্তু এখানে ঘনত্ব আলাদা নয়, এখানে ঘনত্ব তিনি এই যে মহাদেশীয় ভূত্বকের ঘনত্ব কত বলেছে, 2.67 গ্রাম পার ঘনসেমি মহাদেশীয় ভূত্বকের, এবং মহাসাগরীয় ভূত্বকের কত বলেছে, 3.0 গ্রাম পার ঘনসেমি মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব। তিনি এখানে মহাদেশীয় ভূত্বকের গভীরতা তিনি একটা ফিক্স ধরে নিয়েছেন, মানে একই প্রকৃতির, এবং মহাসাগরীয় ভূত্বকের গভীরতা একই প্রকৃতির। এরা কি রয়েছে, যার ঘনত্ব যত বেশি তার গভীরতা কি রয়েছে, কম রয়েছে এখানে। ঠিক সেরকম ভাবে এখানে মহাদেশীয় ভূত্বকের মধ্যে উচ্চতা যার যত বেশি তার গভীরতা তত বেশি। এখানে কি বলা হয়েছে, এখানে মহাদেশগুলি কি রয়েছে, সাধারণত একই ধরনের ঘনত্বযুক্ত শিলা দ্বারা গঠিত, যাদের গড় ঘনত্ব 2.67 গ্রাম পার ঘনসেমি, এবং মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব কত, মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব হচ্ছে তোমার 3.0 গ্রাম পার ঘনসেমি।
ঠিক সেই রকম ভাবে এখানে এরি তার থিওরিতে উপস্থাপন করেছেন কি, এখানে তিনি বলেছেন যে ঘনত্ব এবং গভীরতা, এখানে বলা হয়েছে যে ঘনত্ব এই উচ্চতা এবং গভীরতা পরস্পর সমানুপাতিক। এখানে যার উচ্চতা যত বেশি, এখানে পর্বত শীর্ষে যেমন উচ্চতা সবচেয়ে বেশি, তার নিচে অ্যাস্ট্রোনোস্ফিয়ারে তার গভীরতাও তত বেশি। এখানে সামুদ্রিক যে ভূত্বক রয়েছে তার গভীরতা উচ্চতা যত কম, তার নিচে গভীরতা অ্যাস্ট্রোনোস্ফিয়ারে তার গভীরতা বা শিকড়। তিনি একটা কথা বলেছেন, রুট হাইপোথেসিস তিনি কে দিয়েছিলেন, সেটা দিয়েছিলেন স্যার জর্জ এরি। তিনি কিভাবে বলেছিলেন, তিনি এখানে বলেছিলেন যে এই যে ভূত্বকে যেমন উচ্চতা যত বেশি, তার নিচে গভীরতাও তত বেশি। একটা শিকড়ের মতো, গাছের শিকড়ের মতো কি রয়েছে, অবিক্ষিপ্তাংশ অবস্থা রয়েছে। যে গাছের উচ্চতা মানে যে গাছটা যত বড় হবে, তার নিচে শিকড়ের গভীরতা তত বেশি হবে। ঠিক এই রুট হাইপোথেসিসের উপর ভিত্তি করে তিনি তার সমস্থিতি মতবাদটি উপস্থাপন করেছিলেন। সমস্থৈতিক ভারসাম্য জিনিসটা কি? সমস্থৈতিক ভারসাম্য হচ্ছে যে ভূত্বকের মহাদেশীয় ভূত্বকের বিভিন্ন উচ্চতার মধ্যে পার্থক্য রেখে কি রয়েছে, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, ভূ অভ্যন্তরে অ্যাস্ট্রোনোস্ফিয়ারের মধ্যে ডুবন্ত অবস্থায় বা নিমজ্জিত অবস্থায় বা শিকড়ের মতো অবিক্ষিপ্তাংশ অবস্থায় থেকে সমস্থৈতিক ভারসাম্য অবস্থায় করেছে। এই সমস্থৈতিক ভারসাম্যটা কি হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম মতো আর্কিমিডিসের যে থিওরি রয়েছে, সেই আর্কিমিডিসের সূত্রের উপর ভিত্তি করে তিনি হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের উপর তিনি ভিত্তি করে এই সমস্থৈতিক যে ভারসাম্য, সেই ভারসাম্যটাকে তিনি উল্লেখ করেছেন। রুট অফ হাইপোথেসিস, রুট মানে এখানে শিকড়। এই শিকড় বা অবিক্ষিপ্তাংশ রুট হাইপোথেসিস জিনিসটা কি? রুট হাইপোথেসিস জিনিসটা হচ্ছে একটা গাছ যেমন ভূপৃষ্ঠের উপর অবস্থান করে, ঠিক তার নিচে কি করে বিভিন্ন রকম গাছের যে শিকড়গুলো রয়েছে, শিকড়গুলো কি রয়েছে নিচের দিকে প্রক্ষেপিত থাকে। ঠিক সেই রকম ভাবে কি করছে, এখানে যে গাছটা যত বড় তার শিকড় কি তার রুট ততটা গভীর, আর যে গাছের উচ্চতা যত কম তার রুট কতটা ঠিক ততটাই কম। এই বড় গাছটার তুলনায় নিশ্চয়ই কম। ঠিক সেই রকম ভাবে আমাদের ভূত্বক বিভিন্ন উচ্চতার মধ্যে, ঠিক সেই রকম ভাবে আমাদের ভূত্বক কোথাও পর্বত, মালভূমি, সমভূমি, কোথাও আবার সমতল ভূপ্রকৃতির মধ্যে থেকে কি রয়েছে, এদের গভীরতার মধ্যে একটা পার্থক্য রয়েছে। এখানে যেমন পর্বত, মালভূমি এবং সমভূমি, ঠিক সেই রকম ভাবে এখানে যে সমভূমির কি রয়েছে, পর্বতের যে অবিক্ষিপ্তাংশ অংশ, নিশ্চয়ই পর্বতের উচ্চতা বেশি বলে, মালভূমি তুলনায় বেশি বলে এই যে নিচের ভূমি অভ্যন্তরে এর গভীরতা তত বেশি। ঠিক সেই রকম ভাবে মালভূমির উচ্চতা যত সমভূমির তুলনায় বেশি, তার গভীরতা বা এর নিচের যে শিকড় সেটা নিশ্চয়ই সমভূমি থেকে বেশি হবে। সমভূমির উচ্চতা যতটা সমুদ্র সমতল থেকে বেশি, ঠিক সেই রকম ভাবে এর নিচের শিকড়টাও ততটা বেশি হবে। এই যে উচ্চতার সাথে গভীরতার যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে কি বলা হয়েছে আমাদের? রুট হাইপোথেসিস। এই রুট হাইপোথেসিস অফ আইসোস্টেসিসটাই হচ্ছে তার স্যার জর্জ এরির মূল বিষয়বস্তু। সেই রুট হাইপোথেসিস থিওরির উপর ভিত্তি করে তিনি তার সমস্থিতি যে মতবাদটা রয়েছে, সেই মতবাদটি তিনি উল্লেখ করেছেন এবং তিনি সেটা ব্যাখ্যা করেছেন। তিনি এইভাবে বলেছেন যে বিভিন্ন রকম ভূপ্রকৃতির মধ্যে উচ্চতার যে একটা বৈষম্য, সেই বৈষম্যর মধ্যে যে গভীরতা, ভূত্বকের অভ্যন্তরে অ্যাস্ট্রোনোস্ফিয়ারে কি রয়েছে, নিচে তার গভীরতা বা শিকড় তার ততই বেশি। যার উচ্চতা যত বেশি, তার নিচে শিকড়ের গভীরতা তত বেশি। এই যে সম্পর্কটা, এটাই তিনি কি বলেছেন? রুট হাইপোথেসিস অফ আইসোস্টেসিস নামে পরিচিত। পরীক্ষা কি ব্যাপারে স্যার জর্জ এরি যে থিওরিটা দিয়েছিলেন, তিনি তার থিওরিটাকে প্রমাণ করার জন্য তিনি কি করেছিলেন? দুটো পরীক্ষা করেছিলেন। সেই দুটো পরীক্ষা কি কি? সেই দুটো পরীক্ষা তিনি প্রথমে করেছিলেন কাঠের যে টুকরো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ জলে ভাসমান কাঠের টুকরো। সেই কাঠের টুকরোগুলোকে নিয়ে তিনি কি করেছিলেন? একটা জলপূর্ণ পাত্রে ডুবিয়ে দিয়েছেন। সেই জলপূর্ণ পাত্রে ডুবিয়ে দিয়ে তিনি কি দেখলেন? তিনি দেখলেন যে
যে যে কাঠের এখানে কিন্তু এই যে কাঠের ব্লকগুলো বা টুকরোগুলো এদের ঘনত্ব সমান, এদের ঘনত্বের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু তাদের কিসের পার্থক্য রয়েছে? উচ্চতার মধ্যে। এখানে দেখছেন এই কাঠের ব্লকটা উচ্চতা সবচেয়ে বেশি, তার তুলনায় এটা কম, তার তুলনায় এটা কম, কিন্তু তাদের ঘনত্ব সমান। এখানে ঘনত্ব সমান কিন্তু উচ্চতার মধ্যে পার্থক্য রয়েছে। যার উচ্চতা যত বেশি তার গভীরতা জলের নিচে তার ডুবন্ত অবস্থা বেশি রয়েছে, যার উচ্চতা যত কম জলের নিচে তার গভীরতা বা তার শিকড় বা তার নিমজ্জিত অবস্থায় বা যে অবিক্ষিপ্তাংশ ততটাই কম। এই উচ্চতা এবং গভীরতার মধ্যে একটা ভারসাম্য বজায় রেখে তিনি কি করেছেন? এই পরীক্ষাটা করেছিলেন। সমঘনত্বযুক্ত বিভিন্ন উচ্চতা বিশিষ্ট কাঠের টুকরো নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন। সেই টুকরোর মধ্যে তিনি পরীক্ষা করে কি দেখলেন? দেখলেন যে কাঠের টুকরোগুলো যাদের গভীরতা এই উচ্চতা বিভিন্ন বিভিন্ন উচ্চতায় তারা কি করছে? জলের উপরে ভাসমান অবস্থায় রয়েছে। ঠিক সেই রকম ভাবে জলের নিচেও তাদের বিভিন্ন গভীরতা রয়েছে। উচ্চতা এবং গভীরতার মধ্যে এই পারস্পরিক যে সম্পর্কটা, সেই সম্পর্কটা তিনি কি করেছিলেন? সম্পর্কটাকে তিনি কি করেছিলেন? বরফের যে হিমশৈল, সেই হিমশৈলের ধারণা থেকে তিনি ব্যাখ্যা করেছিলেন। সেখানে কি দিয়েছেন? তিনি 10 ভাগ দেখছেন যে জলের উপরে যেমন ভাসছে, ঠিক সেইভাবে 9 ভাগ অংশ জলের নিচে ডুবন্ত অবস্থায় রয়েছে কাঠের টুকরোগুলো। এটা হচ্ছে স্যার জর্জ এইরির প্রথম পরীক্ষা। সেই প্রথম পরীক্ষার থেকে তিনি আরেকটা কি করেছিলেন? তিনি এই প্রথম পরীক্ষাটা করে তিনি নিশ্চিত হয়নি, তিনি শিওর করার জন্য তিনি কি করেছিলেন? দ্বিতীয় পরীক্ষা নিয়েছিলেন। সেই আরেকটা পরীক্ষাতে তিনি কি ব্যবহার করেছিলেন? সেখানে তামার খণ্ড ব্যবহার করেছিলেন। সেখানে তিনি কি দেখলেন? সেখানে তিনি কি দেখলেন? যে বিভিন্ন উচ্চতা মধ্যে তামার খণ্ডগুলি অবস্থান করছে এবং তাদের ঘনত্ব কিন্তু সমান। সমঘনত্বযুক্ত বিভিন্ন উচ্চতা বিশিষ্ট কতগুলি তিনি তামার খণ্ড ইউজ করেছিলেন। কিসের মধ্যে? সেই তামার খণ্ডগুলি তিনি একটা পারদ পাত্রে ডুবিয়ে দিয়েছিলেন। সেই পারদ পাত্রে ডুবিয়ে দেখে তিনি কি দেখেছিলেন? তিনি দেখেছিলেন যে উচ্চতা বিভিন্ন উচ্চতায় অবস্থান করে তামার খণ্ডগুলি পারদের মধ্যে বিভিন্ন গভীরতায় অবস্থান করছে। এই উচ্চতা এবং গভীরতার মধ্যে যে একটা ভারসাম্য, সেই ভারসাম্যটাই হচ্ছে সমস্থিতি। ঠিক সেরকম ভাবে আমাদের ভূত্বক বিভিন্ন উচ্চতায় অবস্থান করে ভূত্বকের অভ্যন্তরে বিভিন্ন গভীরতায় অবস্থান করে কি করছে? সমস্থিতি ভারসাম্য রক্ষা করছে। এই দ্বিতীয় পরীক্ষা করার পর তিনি কি করলেন? তিনি একটা সিদ্ধান্তে আসেন। এই সিদ্ধান্তে তিনি কি দেখলেন? তিনি সিদ্ধান্তে উপনীত হলেন যে হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, আর্কিমিডিসের যে হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম রয়েছে, সেই হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামটাই হচ্ছে তোমার যে স্যার জর্জ এইরির থিওরির মূল বিষয়বস্তু, বা তিনি এই যে থিওরিটা দিয়েছিলেন সেটা হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম তত্ত্বের উপর বা উদস্তৈতিক ভারসাম্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এবং তিনি এই সিদ্ধান্তে এসেছিলেন যে ভূত্বকের মধ্যে বিভিন্ন উচ্চতার মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু তাদের ঘনত্ব যেহেতু সমান এবং যাদের উচ্চতা যত বেশি তাদের গভীরতা ভূ অভ্যন্তরে তাদের গভীরতা তত বেশি। যেমন পর্বতের উচ্চতা সবচেয়ে বেশি, সেরকম ভাবে পর্বতের গভীরতা ভূ অভ্যন্তরে তত বেশি মালভূমি এবং সমভূমির তুলনায়। এবং সমুদ্র যে ভূত্বক রয়েছে, সমুদ্র ভূত্বকের গভীরতা যেহেতু উচ্চতা যেহেতু কম, তার গভীরতাও কম। আমাদের কেন্দ্র গুরুমণ্ডলের মধ্যে সেটা অবস্থান করছে। একটা হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে যেমন থাকে কি রয়েছে? একটা তাদের মধ্যে প্রেসার, এখানে এখানে হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়েছে। এটাই হচ্ছে তার থিওরির প্রথম সিদ্ধান্ত। এবং তিনি যে পাস্কেলের যে থিওরি রয়েছে, সেই পাস্কেলের থিওরিতে কি বলা হয়েছে? পাস্কেলে বলা হয়েছে যে প্রতিটি তরল পদার্থে কি রয়েছে? বস্তুকণগুলি সমান চাপ প্রয়োগ করে, ঠিক সেরকম ভাবে প্রতিটি ভূত্বকীয় অংশগুলি ভূ অভ্যন্তরে অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে সমান চাপ প্রয়োগ করে একটা ভাসমান অবস্থায় রয়েছে। সেই ভাসমান অবস্থাটাই হচ্ছে উদস্থৈতিক ভারসাম্য বা সমস্থৈতিক ভারসাম্য। এরপর আসছে এইরি থিওরির কিছু সমালোচনা। এইরি থিওরির যে তত্ত্বটা সেটা পুরোপুরি ভারসাম্যতা তত্ত্বের উপর প্রতিষ্ঠিত, কিন্তু তার থিওরির মধ্যেও কিছুটা আমাদের কি দেখতে পাচ্ছি? আমরা কিছুটা ভুল ত্রুটি দেখতে পাচ্ছি। সেই ভুল ত্রুটি বা যে ত্রুটিগুলো সেগুলো সমালোচনার আকারে আমরা উপস্থাপন করছি। সেই সমালোচনাগুলি কি কি? সেই প্রথম সমালোচনা হচ্ছে ভারসাম্যতা সম্পর্কে যে তিনি তত্ত্বটা উপস্থাপন করেছেন, সেই ভারসাম্যতা সম্পর্কে তিনি কি বলেছেন? সেখানে তিনি বলেছিলেন যে ভূত্বক যেমন 9 ভাগ অংশ জলের নিচে রয়েছে, ভূত্বক যেমন
এই 10 ভাগের 1 অংশ যেমন নিচে রয়েছে এবং 9 ভাগ অংশ ভূ অভ্যন্তরে রয়েছে, ঠিক সেই রকম ভাবে আমরা জানি যে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত। মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে তোমার 8000। আমরা যদি ধরে নিই মাউন্ট এভারেস্টের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে কত, 8848 মিটার। যদি এত উচ্চতা হয় একটা মাউন্ট এভারেস্টের ভূত্বকের উপরে, ঠিক তার যদি এটা যদি 1 অংশ ধরে নিই আমি, 10 ভাগের 1 অংশ, তাহলে 9 ভাগ অংশ কি রয়েছে, তার 10 ভাগের 9 ভাগ অংশ এর গভীরে রয়েছে, শিকড় অবস্থায়। শিকড় অবস্থায় এর গভীরতা কত হবে, তার 9 গুণ যদি করলি 8কে, এটাকে যদি আমি 9 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 9 দিয়ে গুণ করলে কত হবে, 79,362 মিটার। 362 মিটার হবে, মানে প্রায় 80 কিমি, প্রায় 80 কিমি হবে। কিন্তু আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায়, যদি আমরা 32 মিটার, প্রতি 32 মিটারে কি হচ্ছে, গভীরতা কত বৃদ্ধি পাচ্ছে, 1 ডিগ্রি, প্রত্যেক 32 মিটার গভীরতা বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেই অনুযায়ী প্রায় 80 কিলোমিটার যদি আমরা গভীরে যাই তাহলে কি হবে, গভীরতায় গেলে কি হবে, এর তাপমাত্রা যদি 1 ডিগ্রি প্রতি 32 মিটারে যদি 1 ডিগ্রি করে বৃদ্ধি পায়, তাহলে 79,362 মিটারে কত তাপমাত্রা গিয়ে দাঁড়াবে, তাপমাত্রা কত দাঁড়াবে, তাপমাত্রা গিয়ে দাঁড়াবে তোমার 2215.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই তাপমাত্রায় দাঁড়াবে। আমরা জানি যে ভূ অভ্যন্তরে অ্যাস্ট্রোস্ফিয়ারে কোনো পদার্থ কঠিন অবস্থায় নেই, সেখানে কি অবস্থায় রয়েছে, সেখানে কি রয়েছে, একটা তরল অবস্থায় বা অর্ধ তরল অবস্থায় বা সান্দ্র অবস্থায় রয়েছে। তবে নিশ্চয়ই এই গভীরতার মধ্যে কোনো পদার্থ বা বস্তুর কঠিন অবস্থায় থাকা সম্ভব নয়। তাহলে এই যে থিওরিটা দিয়েছিলেন, এই থিওরিটা কি দিয়েছিলেন, সেখানে তিনি কি বলেছিলেন, ভারসাম্যতা সম্পর্কে সেখানে কি বলেছিলেন, তিনি শিখরের কথা উল্লেখ করেছিলেন। সেই অবিক্ষিপ্তাংশ অংশটা নিশ্চয়ই ভূ অভ্যন্তরে তার 80 কিলোমিটার গভীরতায় কঠিন অবস্থায় থাকতে পারে না। সেখানে কি হবে, পদার্থ তরল অবস্থায় হবে বা গলিত অবস্থায় থাকবে। তাহলে কি হচ্ছে, এটা এরই থিওরির প্রথম এবং মূল সমালোচনা। 2 নম্বর সমালোচনাটা কি, 2 নম্বর সমালোচনা হচ্ছে ঘনত্ব সম্পর্ক। তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে ভূত্বকের যে বিভিন্ন অংশ রয়েছে সেখানে তাদের ঘনত্ব সমান। এখানে মহাদেশীয় ভূত্বকের ঘনত্বগুলো তিনি কি করেছিলেন, তিনি মহাদেশীয় ভূত্বকের ঘনত্বগুলো একটা ফিক্স ধরে নিয়েছিলেন, সেই ফিক্স ঘনত্ব তিনি উল্লেখ করেছিলেন। কিন্তু আমরা জানি যে ভূত্বকের যে বিভিন্ন অংশগুলো রয়েছে, পাহাড় পর্বত মালভূমি সমভূমি, তাদের ঘনত্বের মধ্যে পার্থক্য রয়েছে। তাদের যেহেতু তারা বিভিন্ন শিলায় গঠিত এবং শিলার বিভিন্ন ভর, তাদের যে খনিজ উপাদান সেগুলোর মধ্যে তারতম্য রয়েছে। এই খনিজ উপাদানের মধ্যে তারতম্য থাকার ফলে কি হচ্ছে, তাদের ঘনত্বের মধ্যে একটা তারতম্য আসছে। ঘনত্বের মধ্যে তারতম্য আসার ফলে কি হচ্ছে, তাদের ভূত্বকের অংশগুলি ঘনত্ব সব জায়গায় সমান নয়। কিন্তু এই থিওরিতে কি বলা হয়েছে, সেগুলো বলা হয়েছে সমঘনত্বযুক্ত ভূত্বক। এটাই হচ্ছে তার থিওরির সেকেন্ড বা দ্বিতীয় সমালোচনা। সেখানে কি বলছে, এখানে ভূত্বকের বিভিন্ন পদার্থগুলি যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেগুলোর ঘনত্ব সমান উল্লেখ করা হয়েছে, যেটা বাস্তবে সম্ভব নয়, সেখানে ঘনত্বের মধ্যেও পার্থক্য রয়েছে। 3 নম্বর সমালোচনা কি, 3 নম্বর সমালোচনা বলেছেন চাপ ও তাপ সম্পর্কে। আমরা কি জানি, ভূপৃষ্ঠ থেকে যত ভূ অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায়, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, আমরা কি জানি, চাপ এবং তাপ বৃদ্ধি পায়। চাপ এবং তাপ বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়, তাদের ঘনত্ব বৃদ্ধি পাবে, ঘনত্ব বৃদ্ধি পাবে। কিন্তু এই থিওরিতে এই চাপ এবং তাপের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে তিনি উল্লেখ করেননি। গুরুত্ব, এই যে থিওরির মতবাদের মধ্যে সমালোচনা থাকা সত্ত্বেও এর কতগুলি গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বগুলি কি কি, সেই গুরুত্বগুলো তিনি বলেছেন। প্রথমে যে তার থিওরির গুরুত্ব হচ্ছে, সেটা হচ্ছে যে তিনি যে বলেছেন ঘনত্বযুক্ত স্তরের হালকা ভূত্বকের যে ভারসাম্যতা তিনি যে থিওরি দিয়েছেন, প্রথম গুরুত্বটা কি, গুরুত্ব হচ্ছে যে এরই তত্ত্বে অধিক ঘনত্বযুক্ত ভূ অভ্যন্তরে, মানে এখানে কি বলেছে, এই যে ভূ অভ্যন্তর যেটা রয়েছে ভূত্বকের নিচে, এর ঘনত্বটা কি, ভূত্বকের নিচে ভূ অভ্যন্তরের ঘনত্ব নিশ্চয়ই ভূত্বকের থেকে বেশি। এখানে ভূত্বক বা ভূত্বক
হালকা ঘনত্ব এবং ভূ অভ্যন্তর, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল কি রয়েছে, এদের ঘনত্ব অধিক। এখানে অধিক ঘনত্বযুক্ত গুরুমণ্ডলের উপর হালকা ঘনত্বযুক্ত ভূত্বক ভাসমান অবস্থায় রয়েছে। এই ভাসমান অবস্থায় থেকে গভীরতা এবং উচ্চতার মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্য বজায় রেখে সমস্থৈতিক যে ভারসাম্য সেটা উপস্থাপন করা হয়েছে। এটাই এই থিওরির মূল যে গুরুত্ব সেটা এখানে ফুটে উঠেছে। এই থিওরির 2 নম্বর গুরুত্বটা কি, উচ্চতা গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভূ অভ্যন্তরে চাপ ও তাপ বৃদ্ধি পাওয়ার সত্ত্বেও বহিঃস্তরে গলে যায় না। এই যে স্তরগুলো মানে কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডল গলিত অবস্থায় নেই, সেখানে কি রয়েছে, অর্ধগলিত বা সান্দ্র অবস্থায় রয়েছে। কেন কি, তাদের চাপ বৃদ্ধি পেয়েছে। চাপ বৃদ্ধির ফলে কি হয়েছে, তাদের ঘনত্বের মধ্যে সেরকম কোনো পরিবর্তন ঘটছে না। চাপের সর্বাধিক এখানে আমরা জানি যে কেন্দ্রমণ্ডলে সবচেয়ে ভূ অভ্যন্তরে চাপ বেশি। সেই চাপ বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, তাদের ঘনত্বের মধ্যে সেরূপ পরিবর্তন হচ্ছে না। সেই ঘনত্বের পরিবর্তন হচ্ছে না বলে এই থিওরি যে শিকড়ের কথা বলেছেন বা রুটের কথা বলেছেন, সেই রুটটাই এখানে তার থিওরির মধ্যে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। এরপর আসছে গুরুত্ব 3 নম্বর। এখানে কি বলা হয়েছে, গভীরতা নির্ভর করে ভূত্বকের উচ্চতার উপর। এখানে গভীরতা এবং উচ্চতার মধ্যে সম্পর্কটাকে তুলে ধরা হয়েছে। এখানে উচ্চতা যত বেশি, গভীরতা তত বেশি, মানে উচ্চতা এবং গভীরতার মধ্যে একটা পারস্পরিক সমানুপাতিক সম্পর্ক রয়েছে। ঠিক পারস্পরিক সম্পর্ক সমান রেখে যেমন পর্বতের উচ্চতা মালভূমির তুলনায় বেশি, মালভূমির উচ্চতা সমভূমির তুলনায় বেশি, ঠিক সমভূমির উচ্চতা সমুদ্র তলের তুলনায় বেশি। যার উচ্চতা যত বেশি তার গভীরতা ঠিক ততটাই বেশি। এখানে পর্বতের গভীরতা মালভূমির তুলনায় বেশি, মালভূমির গভীরতা সমভূমির তুলনায় বেশি, এবং সমভূমির যেহেতু উচ্চতা কম তার নিচে গভীরতা ততটাই কম পর্বত এবং মালভূমির তুলনায়। ঠিক সেই রকম ভাবে উচ্চতার মধ্যে যেমন পার্থক্য রয়েছে, ঠিক সেই রকম ভাবে ভূ অভ্যন্তরের মধ্যে তাদের গভীরতার মধ্যে একটা পার্থক্য রয়েছে। এখানে গভীরতা বিভিন্ন গভীরতায় অবস্থান করে ভূপৃষ্ঠ বা ভূত্বক বিভিন্ন উচ্চতা বজায় রেখে কি করছে, একটা ভারসাম্য অবস্থায় রয়েছে। সেই ভারসাম্য অবস্থাটাই হচ্ছে সমস্থিতি মতবাদের মূল বিষয়বস্তু, এবং এই যে থিওরির গুরুত্ব ঠিক এখানেই প্রকাশ পাচ্ছে, উচ্চতা এবং গভীরতার সমানুপাতিক সম্পর্কের উপর ভিত্তি করে। এই যে থিওরিটা আজকে ছিল স্যার জর্জ এইরির সমস্থিতি মতবাদের যে মূল বিষয়বস্তু এবং মূল বক্তব্য, সেটাই আজকে আমরা তুলে ধরলাম। এই থিওরির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে স্যার জর্জ এইরি যে মতবাদটা দিয়েছিলেন সেটাই। এরপর পরবর্তী ক্লাসে আমরা প্র্যাটের যে সমস্থিতি মতবাদ সেটাকে নিয়ে আলোচনা করব। আজকে যে ক্লাসটা হয়েছে সেটা পুরোপুরি তোমাদেরকে পরীক্ষা আসার একটা সম্ভাবনা রয়েছে। সেখানে কি প্রশ্ন তোমাদের আসতে পারে, রুট হাইপোথেসিস কাকে বলে, সেটা নিয়ে হয়তো 2 নম্বর প্রশ্ন আসতে পারে। এছাড়া কি স্যার জর্জ এইরি যে থিওরিটা দিয়েছিলেন সেটা কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, সেটা হচ্ছে ল অফ ফ্লোটেশন বা ভারসাম্যতা তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এবং স্যার জর্জ এইরির যে মূল বিষয়বস্তু সেটা ব্যাখ্যা করার জন্য তোমাদের 5 নম্বরে আসতে পারে, সেটা নিয়ে তোমাদেরকে এখানে উল্লেখ করা হয়েছে। যে ক্লাস রয়েছে তার নিচে একটা ডেসক্রিপশন বক্স দেওয়া আছে, সেই ডেসক্রিপশন বক্সে তোমরা ক্লিক করবে। সেখানে ক্লিক করে তোমরা এলিট অ্যাপ সেটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করে এই ক্লাসে যাবতীয় ক্লাস নোট পিডিএফ ফাইলে তোমরা পেয়ে যাবে। এবং ক্লাসটা বুঝতে কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট করবে। আজকের মতো এই ক্লাসটা এই পর্যন্ত রইল। আজকে আমরা ক্লাসটা কি করলাম, প্রাকৃতিক ভূগোলের যে মূল বিষয়বস্তু রয়েছে সেটা ইউনিট 1-এর 2nd ক্লাস সমস্থিতির মূল বিষয়বস্তু যে থিওরি, সেই থিওরিটা নিয়ে আলোচনা করা হলো। এরপর 3 নম্বর ক্লাসে আসবে। আজকের মতো ক্লাস এইটুকুই, ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।